যে অভাগী যেখানে যায় সেখানে নাকি নদীর জলও শুকিয়ে যায়। তো আমি আসলে বুঝতাম না এই কথাটা কেন বলা হয়, তবে সংসার জীবনের 5 বছরে খুব ভালোভাবে কি এই পিঁপড়া 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 আমি আমার জীবন নিয়ে টানাটানি পড়ে আছে। আমি কেন আমার 2 লক্ষ টাকা খরচ করব? কোন ঠেকা লাগছে আমার? আমারে কেন লাগবে? তার বড় বউ ভার্সিটিতে যাক, আমি কে আবার পরীক্ষা দিতে দিব? মানে কোর্স ফি লাগবে না, তোমার জামাই যত বছর পড়বে এই ভার্সিটিতে। তা আমি তো গ্রামের গাইয়া ভূত, আমি কি বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে গিয়ে তাদের সাথে কথা বলতে পারবো? তাদের সাথে কি আমার ক্লাসটা যায়? আগে মানুষের মুখে শুনতাম যে অভাগী যেখানে যায় সেখানে নাকি নদীর জলও শুকিয়ে যায়। তো আমি আসলে বুঝতাম না এই কথাটা কেন বলা হয়, তবে সংসার জীবনের 5 বছরে খুব ভালোভাবেই বুঝতে পারতেছি কথাটা যে কতটা গভীর। তো আমাকে কেন আজকে ইঞ্জেকশন দেওয়া হলো আর আম্মু কেন আমার এত ট্রিটমেন্ট করতেছে সেই সব কিছু আপনাদেরকে আস্তে ধীরে বলতেছি। তার আগে একটা কথা না বললেই না, যে আমি আমার মতো হতভাগী জীবনেও দেখি নাই, আর আমি দেখতেও চাই না কোনো মেয়ের যাতে আমার মতো এরকম পোড়া কপাল জীবনেও না হয়। আমি আজকে কতগুলা দিন ধরে বলে আসতেছি যে আমার শরীরটা গাইস মোটেও ভালো না, আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ। আমার স্বামী আমার একটা খোঁজ খবর তো নেয় নাই, উল্টা আমার নামে যে কি সব বলে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে অসুস্থ শরীর নিয়ে সেইগুলার উত্তর দিব না, নিজের মনের কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। স্বামীর কাছে তো ভাই শেয়ার করা লাভ নাই, সে তো আমার এসব শোনার জন্য বসে নাই। তার পাশে তো তার একজন আছেই ভালোবাসার মানুষ, প্লাস হচ্ছে তার তো মানুষজনের অভাব নেই, সে কেন শুধু শুধু আমার খোঁজ খবর রাখতে যাবে বলেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে আমাকে দেখেন না আমি এত রাগী এত পাষাণ, এটা একদিন 2 দিনে তৈরি হয় নাই, কষ্ট পেতে পেতে পাষাণ হয়ে গেছি। তো যেই কথায় ছিলাম আমি, আমার হচ্ছে আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, বেশ কয়েকদিন ধরে খারাপ, কিন্তু আজকে অতিরিক্ত খারাপ হয়ে গেছিল। পরে আমি হচ্ছে শাশুড়ি মাকে ফোন দিই যে আম্মু একটু আসেন, এমন এমন কাহিনী। তো শাশুড়ির কিন্তু আজকে বাসায় আসার কথাই ছিল না, সে হচ্ছে আমার অসুস্থতার কথা শুনে দৌড়ে আসছে, বোরকাটা পর্যন্ত খুলে নাই, আইসেই হচ্ছে আগে আমার প্রেশার মাপা শুরু করছে। যেহেতু আমি বলছি আমার মাথা প্রচন্ড ভারী হয়ে আছে, আর মাথায় এত পরিমাণে ব্যথা, ঘাড়টা কি জানি করতেছে, সবকিছু বলছে আম্মুকে যে আম্মু আমার শরীরটা ভীষণ খারাপ। তো আম্মু আমার প্রেশার মাইপা পুরা অবাক হয়ে গেছে, বলে কি বৌমা তোমার প্রেশারের এই কি অবস্থা, তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, ঠিক মতো ঘুমাও না, তোমার বয়সী মেয়েদের তো প্রেশার জীবনও এমন থাকে না। মানে আমার প্রেশার এতই কম ছিল যে আমার শাশুড়ি পুরা অবাক হয়ে গেছে যে একটা মানুষের এত কম প্রেশার কিভাবে থাকে, আর মানে এত কম প্রেশারে মানুষ টিকা আছে কিভাবে এখনো পর্যন্ত। আমার শাশুড়ি অনেকবার আমার প্রেশার চেক করছে, সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে অনেকক্ষণ লাগছে আমার প্রেশারটা মাপতে। তো আপনাদেরকে একটু বলে রাখি যে আমার প্রেশারটা কত ছিল, 70/50 ছিল। ভাই বুঝেন কি পরিমাণের কম ছিল আমার প্রেশার, আর আপনারা বলেন আমি নাকি অসুস্থতার নাটক করি। এটা নিয়েও কেউ একজন এসে বলবে যে সে তো দিনে এইরকম ইঞ্জেকশন 3-4টা করে পুশ করে, তো তাকে বলবো যে এই ইঞ্জেকশনটা পুশ করার পর অনুভূতিটা কেমন হয় সেটা যাতে একটু অডিয়েন্সের সাথে শেয়ার করে। গাইস, ইঞ্জেকশনটা দেওয়ার পরে হাতের মধ্যে কি যে করছে আমি তো সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, প্লাস আমার হাতটা অবশ হয়ে আছে, মানে হাতটা আমি নাড়াতে চালাতে প্রচন্ড পরিমাণে কষ্ট হইতেছে। পরে হচ্ছে আবার আম্মুকে বারবার বলতেছিলাম আম্মু আমার হাতটা এমন করতেছে কেন, আম্মু বলতেছে কি এরকম হয় এই ইঞ্জেকশনটা দিলে, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। তো আমার তো ভাল লাগতেছিল না, কারণ আমার ঘরে তো কাজ করতে হবে, বসে থাকলে হবে না। আর আমার চেহারাটা একটু দেখেন আমি কেমন করতেছিলাম, ভিতরে যে কি করতেছিল। আর আমার শাশুড়ি মা আমার শুধু বারবার বলতেছিল তুমি নিজের যত্ন নাও না কেন, তুমি আমার ছেলের কথা ভেবে শুধু শুধু নিজের ক্ষতি করো না, অসুস্থ হয়ে পড়ো না দিনের পর দিন, নিজের যত্ন নাও, ছেলে একদিন ঠিকই তোমার কাছে ফিরে আসবে ভুল বুঝতে পারলে। কিন্তু আমি আমার শাশুড়িকে কিভাবে বুঝাই যে আমার জামাই কখনো তার ভুল বুঝতে পারবে না, আমার এইসব দেখো বলবে যে মানে আমি নাটক করতেছি, ইঞ্জেকশন আমি দেই নাই, শুধুই হচ্ছে হাতের উপরে ধরে রাখছি, হ্যান ত্যান আরো অনেক কিছু বলে যাবে। যাই হোক, আল্লাহ আমাকে বিপদ দিয়ে মানুষ চিনাইতেছে যে কে কিরকম একটু দেখ, মানুষ যে এতটা স্বার্থপর, মানে আমার এদিকে জীবন মরণ অবস্থা আর আমার জামাই সেদিকে বলে
আমি কেন তার ভার্সিটিতে গেলাম না, কেন হচ্ছে তার খোঁজ খবর নিলাম না, হ্যান ত্যান আরো অনেক কিছু। মানে এইদিকে আমি মানে বিছানা থেকে উঠতে পারতেছি না, আর আমি নাকি তার ভার্সিটি পর্যন্ত যাব। কেন? তার না বড় বউ আছে, আমাকে কেন লাগবে? গাইস দেখেন আমাদের রহমান একটা কি করে, কি করছো? এগুলা কি ব্যায়াম করছো? সিক্স এক ব্যায়াম গাইস, সারাদিন ব্যায়াম করে। হুম। আর ঘরটার যে কি ছন্নছাড়া অবস্থা গাইস, সেটা আপনাদেরকে আর নাই দেখালাম। ঘরটা এভাবে নোংরা করছো কেন আমার তোর? এই খেলা কি এইভাবে খেলে? সারা ঘর হচ্ছে এলোমেলো করে। গাইস কি যে বিচ্ছিরি অবস্থা, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, সে কারণে দেখাইতেছি না। দেখেন পুরোটা ঘর এলোমেলো করে, কি ভদ্র বাচ্চার মতো একদম, কি জানি বলে, ভবঘুরের মতো পায়ের উপর পা গুলা তুইলা। মানে সে কিছু জানে না, দুনিয়ার চিন্তা ভাবনা থেকে সে অনেক বাইরে। আম্মু যে অসুস্থ, আম্মুর এখনো এগুলা গুছাতে কষ্ট হবে না? তুমি যে এত এলোমেলো করছো ঘরটা। হবে তো, আম্মু হাতে আজকে ফুটো দিছে না দাদু, ফুটো দিছে যে আম্মু তো হাত নাড়াতে পারছি না। আম্মু এখন কিভাবে কাজ করব? তুমি যে এইভাবে ঘরটা এলোমেলো করলা, কেউ তো গুছানোর মতো নাই, আম্মুর কাজ তো কেউ করে দেয় না, বললে আরো কথা শুনতে হয়। কি দেখছো তুমি? লাল হয়ে গেছে। হ্যাঁ, আম্মু অনেক ব্যথা পেয়েছি, আম্মু অসুস্থ, শরীর ভালো না। এখানে দেয়নি, দিছে তো অন্য জায়গায়, কিন্তু আমার শরীরটা তো ভালো না। এখন এগুলা কিভাবে শেষ করব বলো তো? আমি ছাদে যাব। ওরে বাবারে, আমার তো রোমান ছাদে যাবে গাইস। আজকে একটা রোদ উঠতে না উঠতে সে ছাদে যাবে, যেতেই হবে, না গেলে হবে না। হবে? তাহলে আবার যাওয়ার কথা বলছো কেন? যাবই, যেতেই হবে। ঠিক আছে চলো। এই যে গাইস, আমরা মামি এখন ছাদে চলে আসছি, আর আমার হাতে কিছু কাপড় আছে, কাপড়গুলো ভিজা দিতে পারতেছি না, একটা দিন ধরে পড়ে আছে। তো আজকে রোদ উঠছে, আজকে হচ্ছে দিব। কেমন লাগছে আমার তোর? মজা লাগছে। মজা লাগছে? আমার তো প্রচন্ড গরম লাগছে, শরীরটা খারাপ লাগছে, ঘামাই যাচ্ছে আম্মু। আর গাইস এতক্ষণ তো বৃষ্টি পড়ছে, এখন হঠাৎ করে রোদ উঠছে, মানে প্রচন্ড গরম লাগতেছে, শরীরটা তো এমনিতেও খারাপ, আরো বেশি খারাপ লাগতেছে। আমার তো, তুমি কি খেলা করতে চাও? আমার তো খুলতেই পারছে না গাইস চোখ, রোদের কারণে চোখ খুলতে পারছো না? এই হাই, কি বলো, খেলা করবা? বাতাস আসছে। আর গাইস ছাদে যে বাচ্চা খেলবে সেরকম কোনো অবস্থাই নাই, পুরা ছাদ হচ্ছে, এতদিন বৃষ্টি পড়ছে না, পানি জমে জমে ছিল। কি চলে গেছে? মেঘ চলে গেছে। ঠিক আছে। আর গাইস দেখেন ছাদের কি বাজে অবস্থা, এতদিন ধরে টানা বৃষ্টি পড়ছে, পানি জমে আছে, অনেক দিন ধরে হচ্ছে পরিষ্কার করা যাচ্ছে না, শুধু আমাদের না, সবার ছাদের সেম অবস্থা এই বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে। তো যাই হোক, ছাদ হচ্ছে মানে যেদিন রোদ উঠবে সেই দিন হচ্ছে পরিষ্কার করতে হবে আর কি, সবাই মিলেমিশে। সরি, সবাই মিলেমিশে না, মানে আমি আর আমার শ্বশুর। আর এই যে গাইস, আজকে তো আমার খুবই খুশি লাগতেছে, এত অসুস্থতার মাঝেও এই যে সাদা সাদা এগুলা বেলি ফুল না জুঁই ফুল বলে, এই ফুলগুলো আমি হচ্ছে 2 দিন আগেও ছাদে এসে বলতেছিলাম যে এই ফুলগুলো এখন আর ফুটে না কেন, তা আলহামদুলিল্লাহ 2টা ফুল ফুটছে। আর গাইস দেখেন আমার পিছনে আকাশটা যে কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরিবেশটাও দেখতে খুবই ভালো লাগতেছে, এত অসুস্থতার মাঝেও মানে মনটা ভালো হয়ে গেছে। আর এই যে গাইস, এটা হচ্ছে সেই লঙ্কা মরিচের গাছটা, কোনো লঙ্কা মরিচ নেই এখন আর। এই যে গাইস দেখেন আমার তো হাত লাল দেখা যায়, আপনাদের হাতও কি লাল দেখা যায়? শুধু তোমার হাত? ঠিক আছে। ফুল নিবে তুমি? চলো। কি ফুল নিতে চাও? লাল ফুল? আজকে তো লাল ফুল, আচ্ছা আছে, ভাগ্য ভালো রে আমার তোর, লাল ফুল আছে।
কিন্তু ফুলগুলো বেশি ফুটে নেই, ছোট্ট ছোট্ট। কালারটা অনেক সুন্দর আমাদের গাছের ফুলগুলার। কি করবা, হাতে নিবা? আমাকে নাকে পরাই দাও। এই এটা এটা কি এটা বলো? তুমি বলে দাও। এটা কান, কানেরে বলে নাক, নাকেরে বলে কান। তোমার প্রতিদিন পড়ানোর পরও তুমি পারো না কেন আমা তোর? এই পিঁপড়া পিঁপড়া পিঁপড়া, দেখেন গাইস, আল্লাহ বাঁচাইছে, হাতের মধ্যে একটা বড় পিঁপড়া উঠছিল, এই কারণে দেখছিলাম কতগুলা পিঁপড়া। দেখি আমা তোর, তোমার কানে পিঁপড়া গেছে নাকি? দেখি 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 দেখি, তাড়াতাড়ি যাও, ফুল নিতে হবে না, ফুলে পিঁপড়া। ঠিক আছে? ধুলাই দাও। হুম, ধুলাই দাও তুমি। কি করবা? ধুলাই দাও। ওখানে নেমে যাবা? গাইস, এই দুইটা পিঁপড়ার জন্য সাইকেল থেকে নাইমা গেল। কি কি কই কই, মানে ছাদের মধ্যে পিঁপড়া হাঁটে, ওইটা দেখো বলে যে ওরে নাকি কামড় দিচ্ছে, কান্নাকাটি কইরা একসাথে করে ফেলতেছে। কই যেমন তোমার বাপ হচ্ছে বাপ মাইয়ার নাটক নিয়া, ওই দেখ ওই দেখ। গাইস, কি একটা অবস্থা দেখি। কই কিছু আছে? আর ফুল নিবা না, ঠিক আছে? ফুলে পিঁপড়া। আর খেলা করবা না? করবা না? বাসে চলে যাবা? হ্যাঁ, আবার সাইকেলের পিঁপড়া খুঁজে। মেজাজটা কেমন লাগে বলেন তো? সাইকেলের তো নামে গেছে, এখন সাইকেলের পিঁপড়া খুঁজে। সাইকেলের পিঁপড়া দিয়ে কি করবা? তা আসো, বাসায় আসো। তোমার এই ঢং আমার হচ্ছে রোদ্রে বসে বসে রোদ পোয়াইতে হবে না, এটা শীতকাল না। তো গাইস, ঘরে এসে আমার মেয়ের আবার ওই হাতি পাজার লাগানো শুরু হয়ে গেছে। ডেইলি ডেইলি কি শুরু করছে, শুধু হাতি লাগায় আর হাতিই লাগায়। তো আমি যে কথাটাই ছিলাম ওর কারণে তো বলতে পারলাম না। পিঁপড়া নিয়ে আমার মেয়ে পারেন একটা উপন্যাস লেখা ফেলে, যে একটা মেয়ের কানে পিঁপড়া ছিল ফুলের মধ্যে, হ্যান ত্যান আরও অনেক কিছু, একটা উপন্যাসই হয়ে যেত। যে পরিমাণে নাটক করে উপন্যাসের মধ্যে কিন্তু এই ধরনের নাটকই চলে। ওই যে লেখক, সে নায়ক শুধু তার প্রেমিকা এটা করে, সে কতক্ষণ এটা করে, মানে এই কিন্তু নাটক সাটকই চলে। আমার মেয়ে যেই কাহিনীটা করছে সামান্য একটা পিঁপড়া নিয়ে। তো যাই হোক, আমি যেই কথায় ছিলাম, সে হচ্ছে আমার 2 লাখ টাকা নিয়ে পড়ে আছে। আর গাইস, আমি একটু পিছনে বালিশ দিয়ে বসি, শরীরটা ভালো লাগতেছে না, ঢেলান দিয়ে রাখছি আর কি, কেউ কিছু মনে করবেন না। শরীর সুস্থ থাকলেও তার এমন করতাম না। তো না বইলে আসলে পারতেছিলাম না, এই কারণে বিষয়টা নিয়ে কথা বলা, নাইলে আজকে আমি এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলতাম না। মানে আমার টাকাটার দিকে তার নজর, যাই হোক টাকাটার দিকে তো আগে থেকেই নজর, আমি খুব ভালোভাবেই জানি যে আমার এই টাকাটার দিকে হচ্ছে তাদের নজর থাকবেই। তো সেইটা বিষয় না, এখন আমার কথা হইতেছে কি, মানে তার পাশে তো তার বড় বউ আছে, তার ভালোবাসার মানুষ আছে। সে তো তার ভালোবাসার মানুষ, মানে এত ভালো, তার সেই ভালোবাসার মানুষটা এত, কি বলবো, এত ভালো, এত ভালো যে সে আমারে ভুলেই গেছে। আমার যে একটু খোঁজখবর নিতে হয় আমি কেমন আছি কি, মানে এই বিষয়ে কিন্তু আমার জামাই একটা কথাও বলে নাই যে আমার ছোট বউ বলতেছে সে অসুস্থ, এটা সেটা কিচ্ছু বলে নাই। উল্টা কি জানি একটা অসুস্থতা নিয়ে বলছে, সেটাও নাটক না কি জানি একটা বইলা হচ্ছে হাস্যা উড়াই দিচ্ছে আমার জামাই। এখন কথা হইতেছে আমার, তার পাশে তো তার ভালো সাপোর্টিভ বড় বউ আছে, আমারে কেন লাগবে? তার বড় বউ ভার্সিটিতে যাক, যেই কাজটা আমি করছিলাম এতদিন বা আমি করতাম ভবিষ্যতে, তার কোনো একটা সমস্যা হইলে হচ্ছে আমি কথাবার্তা বলতাম, আম্মুরে বুঝাই নিয়ে যেতাম যে আম্মু চলেন, এই সমস্যাটা হয়েছে। এখন তার বড় বউ সেই কাজটা করুক, তার বড় বউ তো আরও বেশি বুঝে। আমি তো গ্রামের গাইয়া ভূত, সে নিজেও কিন্তু আমার গ্রামের গাইয়া ভূত বলছিল। ওই যে ডায়মন্ড বাজারে গিয়ে হচ্ছে শাশুড়ি মা হাত থেকে হাত ফসকে হচ্ছে কফি পড়ে গেছিলো, তখন বলছিল যে গ্রামের চাচাতো বোন আমি আর আমার শাশুড়ি মা। তারপরে তার বড় বউ আমার অপমান করে, আমি গ্রামের মেয়ে, তা আমি তো গ্রামের গাইয়া ভূত। আমি কি বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে গিয়ে
তাদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে কি আমার ক্লাসটা যায় গাইস? আপনারাই বলেন। তার উপর তো আমার পড়াশোনাও নাই, তার বড় বউ তো পড়াশোনা জানা, কথাবার্তাটাই অন্যরকম, নম্রতা ভদ্রতা। মানে টিচাররা তো বউ মানে বড় সতীনের কথা শুনলেই বলবে যে তোমার স্বামীকে আবার পরীক্ষা দিতে দিব, মানে কোর্স ফি লাগবে না, তোমার জামাই যত বছর পড়বে এই ভার্সিটিতে, এত সুন্দর তার বউর কথাবার্তা। তাইলে আমারে লাগে, কারণ আমি তো এত খারাপ ভার্সিটিতে গিয়েও না হচ্ছে টিচারদের সাথে আমার ঝামেলা লেগে যায়। তা আমারে কেন নিতে চায়? উল্টা তো আমারে নিয়ে গেলে তার হচ্ছে মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে গাইস। আর এই যে দেখেন গাইস, আমাতুর রহমান হাতি লাগিয়ে ফেলেছে। এটা যে আরো কতদিন আপনাদেরকে দেখাতে হবে আমি জানি না গাইস, যে আমাতুর হাতি লাগিয়ে ফেলছে। সুন্দর করে বসো, বলে দিতে হয় সব সময়। এই যে গাইস, আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন, দোয়া করে দেবেন আমরা যাতে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারি। মানুষ হতে পারেনি। আচ্ছা, সবসময় অর্ধেক কথাই বলবে। তো এখন কি নিয়ে খেলবা? যাও, খেলনা নিয়ে আসো তুমি তোমার। হ্যাঁ যাও। যে কথায় ছিলাম গাইস, আমি কেন এখন যাব, আমি কেন আমার 2 লক্ষ টাকা খরচ করব? কোন ঠেকা লাগছে আমার? আমি যে এতগুলা দিন ধরে বলতেছি আমি অসুস্থ, আমার একটা খোঁজ খবর নেয় নাই মানুষটা যে আমি কেমন আছি। এখন আসছে যে টানাটানি লেগে আছে, কেউ মনে হয় ধার দেনা কিছু দিতেছে না। তো আমার টাকাটার দিকেই তো লোভ থাকবে, যেহেতু আমি টাকাটা রেখে দিছি। কিভাবে আমার টাকাটা হচ্ছে আত্মসাৎ করা যায়, বড় সতীনের তো সেই প্রথম দিন থেকেই লোভ। মানে আমার এই শাশুড়ি মা যেদিন টাকাটা দিছে ওই দিনই কিন্তু বড় সতীনের মুখ খুলে গেছিল। এর আগে বড় সতীন হচ্ছে কোনো কথাই বলতে পারতো না, মুখ দিয়ে কোনো কথাই বের হইতো না বড় সতীনের। তো যাই হোক, তারপরে মানে এখন তো আমি আমার টাকা খরচ করব না, তার বড় বউ কিভাবে কি ব্যবস্থা করবে কি না করবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আমার এসে যেতে কিছু না বলা, আমি আমার জীবন নিয়ে টানাটানি পড়ে আসছে, আমি কিসের তার ভার্সিটিতে যাব, কিসের তার কি ব্যবস্থা করে দিব? আমার শরীরে এত হচ্ছে শক্তি নাই, আমি তার পিছনে খাটবো, খাটছি অনেক। এখন তো তার সঙ্গিনী চলে আসছে, তার সঙ্গিনী যাতে সেই পরিশ্রমগুলা করে। আর আরেকটা কথা গাইস, জামাই যে এত বড় মুখ করে বলল আমি কেন তার বড় বউকে এত কিছু করলাম, বড় সতীন আজকে এসে বলে যে আমি কেন তাদেরকে নিয়ে এত কিছু বললাম, মানে এখন তো নাকি আমি নিজের অপমান নিজেই হয়ে গেছি। ভাই, নিজের অপমান আমি নিজে হই নাই, তোমরাই অপমানিত হইছো তোমাদের কথার দ্বারা। মানে জামাই যদি পরীক্ষাটা দিতে না পারতো, প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ আপনারা তো সব জায়গায় জানেন যে নিয়মগুলা কত কড়াকড়ি হয়, ওই জায়গায় সব সময় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। পরীক্ষা নাও কিন্তু দিতে পারতো, এমন আছে ম্যাডাম হচ্ছে পরীক্ষা তারে নাই হচ্ছে দিতে দিত যে না তুমি পরীক্ষা দিতে পারবা না। তো তখন কি হইতো? এখন সুযোগটা পাইছে দেখাই না, এত মুখ দিয়ে বড় বড় কথা বের হইতেছে। আজকে একদম বড় সতীনের আবার আমার পিছনে লাগা শুরু হয়ে গেছে। কয়দিন এভাবে তোমরা সুযোগ পাবা? বেশি দিন পাবা না। যাই হোক, আর কিছু বলবো না গায়ে, শরীরটা ভাল লাগতেছে না, আর হাতটা প্রচন্ড যন্ত্রণা করতেছে। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য।